বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর ৭২ ঘন্টার মধ্যে তারা যে ঘটনা ঘটালো নজিরবিহীন। জোর করে যেটা নেওয়া হয় সেটা চাঁদা, যেটা সমঝোতার মাধ্যমে নেওয়া হয় সেটা চাঁদা নয়। চাইনিজ মালের গ্যারান্টি আছে, সুপ্পুর কাছে শপথ নেওয়ার সরকারের কোনো গ্যারান্টি নাই। হাসিনা ৭ মাস টিকেছে, প্রফেসর ইউনূস ১.৫ বছর, দেখা যাক তারেক রহমানের সরকার কয়দিন টিকে। শপথের প্রয়োজন নেই, সংসদে বসা মাত্রই হার কার্যকর হবে। এটার আসলে পুরো ব্যাখ্যাটা আমি বুঝলাম না, কিভাবে বসা মাত্রই হার কার্যকর হবে। ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ভূমিধস বিজয়ের পর ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারেক রহমান। তার মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ডক্টর ইউনূস সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। বিএনপির উদ্দেশ্যে রুমিন ফারহানার সতর্কবার্তা, তৃণমূলদের নিয়ন্ত্রণ না করতে পারলে ভয়ঙ্কর পরিণতির হুঁশিয়ারি। বাংলাদেশে টোটালি একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। সেটআপটা অনেক আগেই করা হয়েছিল, কে কত আসন পাবে, কিভাবে পাবে। আজকে বাংলাদেশের রাজনীতিতে নতুন একটি আলাপ সামনে আনা হয়েছে, মাঠে নামানো হয়েছে। এটি অত্যন্ত পরিকল্পিতভাবে এবং সুপরিকল্পিতভাবে বলা যায়। প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের উপর কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো তাই বলবো প্রিয় দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন আজকের ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো। প্রিয় দর্শক, চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে ভিডিওর সকল বিস্তারিত আলোচনা দেখে আসি। আজকে বাংলাদেশের রাজনীতিতে নতুন একটি আলাপ সামনে আনা হয়েছে, মাঠে নামানো হয়েছে। এটি অত্যন্ত পরিকল্পিতভাবে এবং সুপরিকল্পিতভাবে বলা যায়। আলাপটা হচ্ছে আজ ২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে জামাত ইসলামের আমির, বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান এবং বিরোধী দলীয় চিফ হুইপ এনসিপি নেতা নাহিদ ইসলাম সহ জামাতের অন্যান্য সংসদীয় সদস্য টিম শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেছে এবং সেখানে দোয়া এবং মোনাজাত করেছে, ফাতিহা, দরুদ ইত্যাদি পাঠ করার পরে। শুরুতেই কিন্তু জামাত ইসলাম দীর্ঘদিনের একটা প্রচলিত মিথ এখানে ভেঙে দিয়েছে, একেবারে ভেঙে গুড়িয়ে দিয়েছে। বিগত দিনগুলোতে আমরা দেখে আসছি স্বাধীনতার ৫৪ বছরে তারা শহীদ মিনারে গিয়ে শহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে, সম্মান জানিয়ে তারা সেখানে ১ মিনিট নীরবতা পালন করে চলে আসেন। কিন্তু এবারই প্রথম স্বাধীনতার ৫৪-৫৫ বছর পরে জামাত ইসলাম একটি বিষয় কিন্তু সেখানে ভেঙে দিয়েছে, একটি মিথ সেখানে ভেঙে দিয়েছে। তারা শ্রদ্ধা জানানোর পরে সেখানে ফাতিহা, দরুদ, সূরা ইখলাস এগুলো পড়ে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করেছে, প্রার্থনা করেছে। এইটা করার পরে বাংলাদেশে দুই শ্রেণীর লোক আছে এখন সমালোচক, যারা আবেগী মুসলমান, যারা আবেগী ইসলাম পালন করেন এরা, আর অপরদিকে বামপন্থীরা। এই দুইটা শ্রেণী তারা সমালোচনার খড়গ নিয়ে সামনে এগিয়ে এসেছে। বামপন্থীদের সমালোচনাটা হচ্ছে উদ্দেশ্য প্রণোদিত। কেন উদ্দেশ্য প্রণোদিত আমি বলছি। আর ডানপন্থীদের যারা ইসলামিস্ট, আবেগী মুসলমান যারা, এদের সমালোচনাটা হচ্ছে অজ্ঞতার কারণে, না বোঝার কারণে। আমি আগে বামদেরটা বলি। বামরা যে সমালোচনা করে তার মানে এই যে জামাত ইসলাম তাদের মিথটা ভেঙে দিল, শহীদ মিনারে যাওয়া শুরু করলো এবং তারা একটা নতুন ফর্মুলা হাজির করলো জনগণের সামনে, যে সেখানে গিয়ে শহীদদের শ্রদ্ধা জানিয়ে মোনাজাত করা যায় স্রষ্টার কাছে। এই যে সার্বজনীন একটি বিষয়, এতে কি হলো, শহীদদের প্রতি শ্রদ্ধাও জানানো হলো, তার বিরোধী দলীয় নেতা হিসেবে রাষ্ট্রীয় যে সাংবিধানিক দায়িত্ব কর্তব্য সেটিও পালন করা হলো, মুসলমানদের যে আবেগ, যে ইতিহাস, যে ঐতিহ্য এটিও রক্ষা করা হলো। এই যে জামাত ইসলাম ফুল দিতে গেল এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানালো, এটা বামরা সহ্য করতে পারেনি। কেন বামরা সহ্য করতে পারেনি? কারণ বামরা তো সবসময় চায় যে এদেশের ইসলামপন্থী মানুষদেরকে জনগণ থেকে, মূলধারা রাজনীতি থেকে, মূলধারা থেকে ডিটাচ করতে। এটা আমাদের আবেগী মুসলমানদের এই কম লেখাপড়া জানা মস্তিষ্কের ভিতরে এটা ধরে না, এটা ধরবে না, কোনোদিনও ধরবে না। যার কারণে বামরা যে হ্যাঁ উস্কে দিয়েছে, কিন্তু তারাই মূলত এই যে জামাত ইসলাম ফুল দিতে গেল, এটা কি জায়েজ আছে? এটা কিন্তু উস্কে দিয়েছে কারা? এই বামরা উস্কে দিয়েছে, আর আবেগী মুসলমানরা ঝাঁপিয়ে পড়েছে। এর ভিতরে প্রথমে যারা এসেছে তারা হচ্ছে যে জমিয়ত, এরা আর কি। তো জমিয়ত, আপনারা তো জামাত ইসলাম ফুল দিতে গেলেই আপনার কি, আর না দিতে গেলেই আপনার কি? আপনারা তো জামাত ইসলামকে ভোট দেওয়া হারাম ঘোষণা করে দিয়েছিলেন। তো যাদেরকে আপনি হারাম ঘোষণা করে দিয়েছেন, তার মানে আপনারা তো তাদেরকে মুসলমান থেকে খারিজ করে দিয়েছেন, ইসলাম থেকে খারিজ করে দিয়েছেন। যেহেতু ইসলামের মালিক আপনারা, আল্লাহ তো না, ইসলামের মালিক আপনারা। তো যেহেতু তাদেরকে আপনার ইসলাম থেকে আপনারা খারিজ করে দিয়েছেন, এখন ও যা খুশি তাই করুক, আপনি এখানে ফতোয়া দিতে আসছেন কেন? ফতোয়া তো তার ক্ষেত্রে খাটে যে ইসলামের ভিতরে থাকে। আপনার দৃষ্টিতে তো তারা ইসলামের ভিতরে নাই, বের হয়ে গেছে, আপনারা তাদেরকে বের করে দিয়েছেন। তাহলে ও যা খুশি তাই করুক, আপনার তো ফতোয়া দেওয়ার এখানে কোনো অধিকার নেই। ফতোয়া তারা দেবে যারা জামাত ইসলামকে মনে করে ইসলামী দল। তা আপনি তো জামাত ইসলামকে ইসলামী দল মনে করেন না ভাই, তা আপনি কেন এখানে ফতোয়া দিতে আসলেন? বরং আপনি যাদের সাথে মিশেছেন, যাদের হাতকে শক্তিশালী করার জন্য দিয়েছেন, সে তো ভুল দিয়েছে। তো সে তখন কি এখানে আপনার ফতোয়া কোথায় গেছে? ফতোয়া দেন এখানে, আপনি ফতোয়া দেন আপনার দলের সাথে, আপনি যাদের সাথে ঐক্য করেছেন তাদের ফতোয়া দেন। এইখানে ফতোয়া দেওয়ার কোনো অধিকার, নৈতিক কোনো অধিকার আপনার নাই। যদি দেন তাহলে স্রেফ আপনার মনের ভিতরে নেফাকি আছে, আপনার মনের ভিতরে শয়তানি আছে। শয়তানিকে জাহির করার জন্য, জামাতকে থামানোর জন্য আপনার এই শয়তানি। তো যাই হোক, তাহলে বামরা উস্কে দিয়েছে আর এরা লাফানো শুরু করছে। এখন বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে ইসলামপন্থীরা কেন মূলধারায় প্রবেশ করতে পারেনি? জামাত ইসলাম বাদে অন্য কেউ। আর এই সম্প্রতি এই নির্বাচনের মাধ্যমে আমাদের আল্লামা মামুনুল হকের নেতৃত্বে কওমি ঘরানার একটি অংশ, খেলাফত মজলিস, তারা কিন্তু মূলধারায় প্রবেশ করলেন। এই দীর্ঘ সময় ৫৫ বছরে এই ইসলামপন্থীদের নির্বুদ্ধিতার কারণে, তাদের কিছু সিদ্ধান্তহীনতার কারণে, তাদের কম জানাশোনার কারণে বামদের খপ্পরে পড়ে তারা মূলধারা রাজনীতি থেকে এতদিন বিরত ছিল।
এটা কিন্তু বামদের সুপরিকল্পিত একটি চিন্তা ভাবনার ফসল এটা, যে তারা ইসলামপন্থীদেরকে মূলধারার রাজনীতিতে বা মূলধারার কোনো কর্মকাণ্ডে, সাংস্কৃতিক কর্মকাণ্ড বলেন, রাজনৈতিক কর্মকাণ্ড বলেন, অর্থনৈতিক কর্মকাণ্ড বলেন, কোনো জায়গায় তারা আসতে দেবে না। এটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য। যার কারণে তারা এবার একেবারে সমালোচনার খড়গ নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল। ওখানেই জামাত আমিরকে প্রশ্ন করছে যে আপনারা তো জামাত কোনোদিন ফুল দিতে আসেন না, তাহলে আপনারা আজকে আসলেন কেন? তো জামাত আমির প্রথম প্রশ্নের জবাব দিয়েছে যে আমি এখানে এসেছি বিরোধী দলীয় নেতা হিসেবে, আমার তো সাংবিধানিক বাধ্যবাধকতা আছে। তো তারপর আবার ওই একই প্রশ্ন করছে, তখন বলছে আজকের এই পবিত্র দিনে আপনি অপবিত্র প্রশ্ন কেন করলেন? এই প্রশ্নই তো আপনার করা উচিত না, এটা কি আমার দায়িত্ব নয়? তখন আর সে সটকে পড়েছে ওখান থেকে। তো মূলত এটা হচ্ছে বিতর্ক উস্কে দেওয়ার জন্য, জামাতকে কোণঠাসা করার জন্য, ইসলামপন্থীদেরকে কোণঠাসা করার জন্য এরা সবসময় চিন্তা ভাবনা করে যে কোনটা দিয়ে এদেরকে ঘায়ল করা যায়। এরা আজকে ঢাকা শহরে এই যে জামাত যে মোনাজাত করেছে না, এইটার কারণে আজকে জামাতকে ঢাকার শহরে বাংলাদেশের সমস্ত গরুর দুধ নিয়ে এসে পবিত্র করে ফেলতো, ধুই আর জামাতকে নাস্তানাবুদ করে ফেলতো, যদি না তারেক রহমানও ঠিক ওই একই কাজ করতো। কারণ তারেক রহমান প্রধানমন্ত্রী, সেও কিন্তু ফুল দেওয়ার পরে মোনাজাত করেছে। এইটার কারণে ওদের মুখটা আপাতত বন্ধ হয়েছে। তাহলে আপনারা কি বুঝতে পারছেন আমার যারা ইসলামপন্থী ভাইরা, খেলা কোন জায়গায় চলছে? আবেগ দিয়ে সবকিছু বিচার করলে হবে না। আর তারপরে সবচেয়ে বড় কথা, এটা তো ইবাদত না, এটা হচ্ছে রাষ্ট্রীয় দায়িত্ব। তো রাষ্ট্রীয় যে দায়িত্ব 55 বছর ধরে, শুধু 55 বছর না, দীর্ঘদিন ধরে এই বাংলাদেশের রাজনীতিতে, সংস্কৃতিতে যে রাষ্ট্রীয় কালচারটা তৈরি হয়েছে, এটা কি আপনি ভেঙে দিতে পারবেন? আপনি ক্ষমতায় গেলে এটা ভাঙতে পারবেন না। আপনি ক্ষমতায় গেলেন, ক্ষমতায় যাওয়ার পরে আপনি 21শে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে গিয়ে আপনি শহীদদেরকে শ্রদ্ধা জানালেন না, তারপরে দিন আপনাকে ক্ষমতা থেকে নামিয়ে ফেলবে। শুধু বাংলাদেশের লোক না, বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল সমস্ত মিডিয়া মিলে আপনাকে এই রাষ্ট্রে থাকতেই দেবেন একটা সেকেন্ডের জন্য না। এটা আপনাকে বুঝতে হবে। আমার সকালের ভিডিওতে অনেক ভাই এসে মন্তব্য করেছেন যে জামাত ইসলাম যে এই যে ফুল দিতে গেল, এটা কি জায়েজ? ভাই আপনি না জায়েজের কি দেখলেন? এখানে না জায়েজের আপনি কি দেখলেন? এটা যে না জায়েজ কোনো জায়গায় কোনো ধর্মীয় গ্রন্থে লেখা আছে? আর আপনি জায়েজ না জায়েজ খুঁজবেন হচ্ছে ইবাদতের ক্ষেত্রে। এটা তো ইবাদত না ভাই, এটা তো রাষ্ট্রীয় দায়িত্ব। এই ডক্টর শফিকুর রহমান যদি আজকে তিনি ওই শহীদ মিনারে না যেতেন, বলেন তো কি অবস্থা হতো? সাংবিধানিক দায়িত্ব অবহেলার কারণে, সংবিধান অস্বীকৃতির দায়ে তাকে আগামীকাল থেকেই তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হতো। এগুলো কি আপনারা বোঝেন ভাই? এগুলো বুঝতে হবে। রাষ্ট্র সম্পর্কে আপনারা আরো পড়ালেখা করতে হবে। এই যে আপনারা আবেগী হয়ে গেছেন না যে জামাত ইসলাম কেন ক্ষমতায় আসে না, এই বিষয়গুলো মীমাংসা না করে, এই বিষয়গুলো আপনারা সেটেল না করে আপনারা চান জামাত ইসলাম ক্ষমতায় আসবে, জনগণ আপনাদের মেনে নেবে? আপনি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পরেও আপনি যদি 16ই ডিসেম্বর 21শে ফেব্রুয়ারি এইগুলোতে যে রাষ্ট্রীয় আচার আছে এগুলো যদি পালন না করেন, এদেশের জনগণ, শুধু আপনারা কয়জন ছাড়া এদেশের জনগণ কেউ আপনাদের মেনে নেবে না, কেউ না। কারণ এটা বাংলাদেশের জনগণের একেবারে নারী নক্ষত্রের ভিতরে এটা ঢুকে পড়েছে। আর সবচেয়ে বড় কথা, আপনি এটা ইবাদত হিসেবে কেন নিচ্ছেন? এখানে তো না জায়েজের কোনো প্রশ্নই আসবে না। সুতরাং আপনারা ওই বামপন্থীদের প্ররোচনায় গা না ভাসিয়ে নিজেদেরকে যদি রাজনীতির মূল ধারায় প্রবিষ্ট করাতে চান, অর্থনীতির মূল ধারায় প্রবিষ্ট করাতে চান, সংস্কৃতির মূল ধারায় প্রবিষ্ট করাতে চান, তাহলে আপনাদের এখন অনেক পথ পাড়ি দিতে হবে, অনেক পথ পাড়ি দিতে হবে, অনেক গোলামি আপনাদেরকে পরিত্যাগ করতে হবে। আপনাদেরকে দেশের মানুষের পালস বুঝতে হবে। আপনি শহীদ মিনারে যান না, কিন্তু আপনার আশেপাশে হাজার হাজার মানুষ শহীদ মিনারে যায়। তার মানে আপনি যে যান না, ওই হাজার হাজার মানুষের বিপক্ষে আপনি কাজ করলেন। আর আপনি ব্যক্তিগতভাবে যখন যাবেন না, তখন কোনো ফ্যাক্টর না, কোনো কিছুই না, কেউ কিছু বলবে না যে আপনার পছন্দ হলো না, গেলেন না। কিন্তু আপনি যখন একটা পর্যায়ে চলে যাবেন, মনে করেন আপনাকে একটা জেলার ডিসি বানানো হলো, তা আপনি তো বিশাল ইসলামিস্ট, ডিসি হয়ে 21শে ফেব্রুয়ারি এবং 16ই ডিসেম্বরের ডিসির যে কাজ, এগুলো যদি আপনি না করেন ধর্মের দোহাই দিয়ে, আপনারা ডিসিগিরি করা আসবে না, আপনার দায়িত্ব ওই দিনই শেষ হয়ে যাবে। অতএব জামাত আমির যে কাজটি করেছেন, নায়কোচিত কাজ করেছেন, এটি হচ্ছে বাংলাদেশের মূলধারার কাজ। তিনি একদম সঠিক কাজ করেছেন, কোনো ভুল করেন নাই। বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর 72 ঘন্টার মধ্যে তারা যে ঘটনা ঘটালো নজিরবিহীন। অতীতে আওয়ামী লীগ সরকার থেকে শুরু করে আরো অনেক সরকার এসেছে, কিন্তু 72 ঘন্টার মধ্যে, আমি প্রথম 72 ঘন্টা অ্যাসেস করছি, এত দুর্বলতা, এত অযোগ্যতা, এত অঘটন অতীতের কোনো সরকার ঘটায়নি। হাসিনার কথা বলবেন, হাসিনা যে সুশাসন নিশ্চিত করেছিল যতটুকু ফ্যাসিজমের মধ্যে, হাসিনা যে উন্নয়ন করেছিল, মানুষকে যতটুকু ভালো রেখেছিল, বিএনপিকে ওইটা করতে 100 বার জন্মগ্রহণ করা লাগবে। বিএনপি পারবে না। বাংলাদেশটাকে বদলে দিয়েছে হাসিনা। হ্যাঁ, হাসিনা ওয়াজ ফ্যাসিস্ট। হাসিনার মূল সমস্যা ছিল ভিন্নমতকে দমন করতো, ভিন্নমতের নেতাকর্মীদের ফাঁসি দিত, হত্যা করতো। নইলে বাংলাদেশের জীবনযাত্রার মান উন্নয়ন করেছে হাসিনা। আপনি ঋণের বোঝা অমুক তমুক যত থিওরি দেন, ওইসব থিওরি সাধারণ জনগণ বুঝে না। সাধারণ জনগণ বুঝে আমি আগে না খেয়ে থাকতাম, এখন আমি খাই, ওটা বুঝতে যাবে না। ওইসব আপনার জিডিপি গ্রোথ রেট, অমুক তমুক ঋণ পার পার্সন বা পার ক্যাপিটাল ঋণ, এইসব থিওরি মানুষ বুঝবে না। মানুষ দেখছে বিএনপির আমলে বিদ্যুৎ থাকতো না, রাস্তাঘাটে শুধু খাম্বা ছিল, এখন বিদ্যুৎ থাকে। মানুষ দেখছে দেশ অচল হয়ে গেলে, করোনায় দেশ লকডাউন হয়ে গেলেও কেউ না খেয়ে মরে না, যেভাবে হোক তার কাছে সাহায্য আসে। মানুষ দেখছে যে দ্রব্যমূল্য বেড়েছে, কিন্তু তারপর মানুষ কিনে খেতে পেরেছে, পাচ্ছে। আগে রাস্তাঘাট সব কাঁচা ছিল, এখন রাস্তাঘাট পাকা, গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে পাকা রাস্তা। বাংলাদেশ এখন ডিজিটাল বাংলাদেশ, ওয়াইফাই একদম প্রত্যন্ত অঞ্চলে। বাংলাদেশ শতভাগ বিদ্যুৎ আয়িত কে করেছে? শেখ হাসিনা করেছে। ওভারঅল শেখ হাসিনা যা করেছে 100 বছর লাগবে, পারবে না। 100 বছর দিলেও বিএনপি পারবে না, জীবনেও বিএনপি পারবে না। অনেকে এটা শেখ হাসিনার সাথে বিএনপি সরকার তুলনা করি, অনেকে নেগেটিভ নিতে পারেন। আরে ভাই, এটা সত্য কথা, আপনাকে মানতে হবে। এবং সুশাসনের কথা যদি বলেন, ঘুষ, দুর্নীতি, হাজারো দুর্নীতি আওয়ামী লীগ সরকার করেছে, হাসিনা সরকার করেছে। এই দুর্নীতি করার মধ্য দিয়ে যতটুকু দুর্নীতি দমন করতে পেরেছিল হাসিনা সরকার, বিএনপি 100 বছর পারবে না। হাসিনা সরকার বা সরকারের লোকজনকে কিছু কিছু জায়গায় শেখ হাসিনা খেতে দিত, যে তোরা খা, বড় বড় মেগা প্রজেক্ট করে দিত, তোরা এটা খা, এটা খেয়ে তোরা কোটিপতি হয়ে যা। কিন্তু তারপর কিছু জায়গায় দুর্নীতির লাগাম টেনে ধরেছিল, কিছু জায়গায় স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করতে পেরেছিল।
এটা একমাত্র হাসিনার জেদ, আর কেউ পারেনি। আপনি যদি নিয়োগ পরীক্ষার গুলো কথা দেখেন, বিএনপির আমলে এখন যে আবার কি হয় আল্লাহ জানে, বিএনপির আমলে বগুড়া আজিজুল হক কলেজ থেকে খালি বিসিএস ক্যাডার হতো, পুলিশ ক্যাডার প্রায় সব হতো এখান থেকে, পুরোটাই দুর্নীতি ছিল। বিসিএস ক্যাডার নিয়োগ থেকে শুরু করে বিভিন্ন ব্যাংক, বিমা ইত্যাদি ইত্যাদি ফার্স্ট ক্লাস যে নিয়োগগুলো সরকারি বেসরকারি সব দুর্নীতিগ্রস্ত ছিল, নিজেদের লোক ঢোকাতো। কিন্তু হাসিনা এসে সাহস করে এটাকে ফেয়ার করেছে। হাসিনার আমলে বিসিএস নিয়োগ ছিল 99.99% ফেয়ার, হয়তোবা একটু আনফেয়ার দিয়ে একটা পুলিশ ক্যাডার দিয়ে ঢুকাতো, কিছু নথি পাওয়া গেছে গণভবন থেকে, কিন্তু ওভারঅল নথি যা পাওয়া গেছে ওই অনুযায়ী যে সব হতো তাও না। এটা যারা না জানে তারা এটা অযোগ্য। বিসিএস নিয়োগ 99.99% ফেয়ার হতো। আমার চোখে দেখা যায় জেল খাটা শিবির নেতা অনেকে বিসিএস ক্যাডার হয়েছে, এবং যোগ্যতা যারা আছে যে পড়াশোনা করেছে সে বিসিএস ক্যাডার হয়েছে। অন্যান্য ব্যাংকের নিয়োগ থেকে শুরু করে বাংলাদেশ ব্যাংক বলেন আর শিডিউলভুক্ত অন্যান্য ব্যাংক বলেন, যার যোগ্যতা আছে সেই এখানে কোনো 2 নম্বরে চলে নেই। আর যদি 2 নম্বরে 2টা প্রমাণ দেখাতে পারবেন, এটা হাজার একটা, এর বড় প্রভাব চাকরি বাজারে পড়ে নেই। এর মানে যে কোনো গরিব ঘরের ছেলে, যে কোনো সংগঠনের পরিবারের ছেলে, তার যোগ্যতা থাকলে তার চাকরি হতো। এটা হাসিনা করেছে, এই কাজ বিএনপি জীবনও করতে পারতো না। এখন আবার আসে দেখেন, এবং মানুষের সেবা পাওয়ার ক্ষেত্রে এবং দলের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করা, দলের নেতাকর্মীদের অনেক অপরাধ করতে দিত, তারপর অনেক অপরাধ নিয়ন্ত্রণ করেছে। ছাত্রলীগকে যেভাবে টাইট দিত, চাঁদাবাজি, স্বেচ্ছা চাঁদাবাজি বিএনপি আওয়ামী লীগ সরকার করতো না, তারা বড় আকারে করতো, স্বেচ্ছা চাঁদাবাজি বন্ধ করে দিয়েছিল, একদম প্রান্তিক পর্যায়ে রাজনৈতিক হস্তক্ষেপ করতো না, কিন্তু বিএনপি এটা করে এবং করবে। অত একটু তুলনা দেখালাম, এখন বুঝবেন যে 72 ঘন্টা বিএনপি যে করেছে এটা কতটা ধ্বংস সরকারের প্রমাণ, অযোগ্য সরকার প্রমাণ। এই যে চাঁদাবাজির বৈধতা দিয়েছে মন্ত্রী, অথচ প্রধানমন্ত্রী তাকে কিছুই বলছেন না, চুপচাপ। এরপরে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি রমজানে, মানে এখন একটা এই সিন্ডিকেট যারা করে অসাধু ব্যবসায়ীরা, তারা দেখেছে যে বিএনপি সরকার ক্ষমতায়, বাবা এখন ব্যবসা করবো না, অতি মুনাফা খাবো না, তাহলে কখন খাবো? আরে বিএনপি ক্ষমতায় খা যত পারো, ক্ষমতায় তো বিএনপি, এখানে ইউনুস না আওয়ামী লীগ না। তো এখন লেবুর হালি 120 টাকা নাকি, সব যেগুলো কৃষক বিক্রি করে 10 টাকা, ওগুলো বাজারে কিনতে 120 টাকায়, কারণ চাঁদাবাজির বৈধতা দিয়েছেন। এই কাজ মন্ত্রীরা করে। খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছেন, আবার শিক্ষামন্ত্রী মোরাল পুলিশিং ঘোষণা দিয়েছেন। এই মোরাল পুলিশিং একটা স্বাধীন রাষ্ট্রে আধুনিক যুগে এটা অসম্ভব, অথচ বলছেন যে অযাচিত ঘোরাঘুরি করলে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে। এটা কি স্বাধীন দেশের বৈশিষ্ট্য? শুধু এটা না দর্শক, কিভাবে কারচুপি করে ক্ষমতা এসেছে এটা লেগেসি বহন করছে প্রকাশ্যে, কিন্তু কোনো লজ্জা শরম নেই। দলিল এই যে খলিলকে পররাষ্ট্রমন্ত্রী বানানো, এটা বড় একটা অঘটন ঘটিয়েছে, কোথাও কোনো জবাবদিহিতা নাই। তুমি খলিলকে কেন পররাষ্ট্রমন্ত্রী? কোনো জবাবদিহিতার জায়গা নাই। কারো বিএনপি নিজেরাই করতো, কিন্তু কিছু বলার নাই, চুপচাপ সবাই চোখ বুঝে মেনে নাও, সামনে না ওটা না। তো দর্শক, শুধু এই জায়গা না, দেখেন ইউনুস সরকারের যে পররাষ্ট্রনীতি, ইউনুস সরকারের যে বিভিন্ন চুক্তি যেগুলোর বিরুদ্ধে বিএনপি উপর উপর অনেক কিছু বলতো, এখন এগুলো সব বহাল রাখার কথা বলছে। একটা খবর, আওয়ামী লীগ আমলে করা সকল চুক্তিগুলো পর্যালোচনা করা হবে, এই কথা বলছেন বাণিজ্য মন্ত্রী। তা আওয়ামী লীগ আমলে করা চুক্তিগুলো পর্যালোচনা করবেন, কিন্তু ইউনুস আমলের চুক্তিগুলো পর্যালোচনা করবেন এই কথা বলেন না। তাহলে বলতেন যে আওয়ামী লীগ আমলে করা অথবা এই অন্তর্বর্তী সরকারের আমলে করা সব চুক্তিগুলো আমরা পর্যালোচনা করবো, যেটা জাতির বৃহত্তর স্বার্থ এবং জাতীয় স্বার্থের সাথে সংগতিপূর্ণ সেটা আমরা গ্রহণ করবো, আর যেটা আমাদের স্বার্থের প্রতিকূল সেটা আমরা বাতিল করবো বা সেটা পুনর্বিবেচনা করবো। এরকম বলতেন না। শুধু আওয়ামী লীগ আমল, ইউনুস আমলটা বলতে পারছেন না। কেন বলতে পারছেন না? আর ইউনুস আমলে যারা এগুলো করেছে তারাই তো আপনাদের মধ্যে, আপনারা তো ওই যা করেছেন চুক্তি, ওগুলো ইউনুস সরকার ছিল বিএনপি সরকার, ওটা আবার পর্যালোচনা করবেন মানে এই সাহস তো নাই। কারণ এই বাণিজ্য চুক্তি এগুলো গোপনে যে সাথে জড়িত, যেগুলো কলকাতা নিয়েছে আপনার পররাষ্ট্রমন্ত্রী, অথবা ইউনুস আমলের চুক্তি পর্যালোচনা করার সাহস তো আপনার নাই। বুঝতে পারছেন? শুনেন, এটাও বলি, হাসিনা আমলে অনেক চুক্তি নিয়ে কথাবার্তা আছে, সমালোচনা আছে, ভারতের সাথে চুক্তি অনেক কথা আছে। তারপরও পররাষ্ট্রনীতি এবং বাংলাদেশের বাণিজ্যিক স্বার্থ হাসিনা আমলে যতটা রক্ষিত হয়েছিল, বিএনপি তা কিছুতেই পারবে না। হাসিনার আমলে হাজার ত্রুটির মধ্যে ওভারঅল বেশিরভাগ এগুলো পজিটিভ ছিল। বাংলাদেশের ব্যবসা বাণিজ্য বুস্ট হয়েছে, বাংলাদেশের গার্মেন্টস সেক্টর থেকে শুরু করে নানান ব্যবসায়িক সেক্টর ভালোই চলেছিল, এমনকি জামাতের লোকজন, আওয়ামী লীগের লোকজন ভালো ব্যবসা করেছিল। অত সুন্দর বাণিজ্যিক পরিবেশ এই বিএনপি সরকার কিছুতেই দিতে পারবে না। নতুন সরকারের নতুন সড়ক মন্ত্রী, রেলমন্ত্রী, নৌপরিবহন মন্ত্রী, অর্থাৎ 3 মন্ত্রণালয় একসাথে যার কাঁধে চেপেছে তিনি ঢাকা 10 আসনে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য শেখ রবিউল। তার কাঁধে যখন চেপেছে তখন সরকারের দায়িত্ব পালন করার দ্বিতীয় দিনেই এসে তিনি যে বক্তব্য দিয়েছেন, চতুর্দিকে চলছে সেই বক্তব্যের সমালোচনা। সড়কপথে চাঁদাবাজি যে নিত্য ঘটনা আমাদের দেশে, সেটাকে ব্যাখ্যা দিতে গিয়ে তিনি যেটা বলতে চেয়েছেন সেটার প্রচণ্ড সমালোচনা হচ্ছে। তিনি বলেছেন যে জোর করে যেটা নেওয়া হয় সেটা চাঁদা, যেটা সমঝোতার মাধ্যমে নেওয়া হয় সেটা চাঁদা নয়, এবং সেই বক্তব্যের সমালোচনা দিক থেকে হচ্ছে। সমালোচনা করেছেন জামাতের আমির স্বয়ং। জামাতের রাজনীতি নিয়ে অনেক বক্তব্য থাকতে পারে, দ্বিধা থাকতে পারে, জামাতের রাজনীতি নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু জামাতের আমিরের এই বক্তব্য কিংবা এই সমালোচনাকে আপনি উড়িয়ে দিতে পারবেন না। আর নতুন মন্ত্রী যারা দায়িত্ব নিয়েছেন তাদের বিশেষ করে 2 জন মন্ত্রী, সড়ক মন্ত্রী এবং সংস্কৃতি মন্ত্রী, সেই 2 জন মন্ত্রীর যে বক্তব্য, সেই বক্তব্য থেকে আমার মনে হয় তাদের বিরত থাকতে হবে। যদি বিরত তারা থাকতে না পারেন, তাহলে আগের সরকারের যে সকল সমালোচনা আমরা করেছি সেই একই পথে নতুন সরকারও হাঁটবে। আমার মনে হয় যে শুরুতেই নতুন সরকারের প্রধানমন্ত্রীর উচিত এই ব্যাপারে লাগাম টেনে ধরা। চলুন কি বললেন ডক্টর শফিকুর রহমান, তার অভিযোগটা কতটা আমাদের গ্রহণ করা উচিত সেটা একটু আলোচনা করে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে।
দর্শক, বলছিলাম নতুন সড়ক মন্ত্রীর বক্তব্য, চাঁদাবাজি নিয়ে যে বক্তব্য, সেই চাঁদাবাজি নিয়ে বক্তব্যের প্রতিবাদ করেছেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। এনসিপির পক্ষ থেকে প্রতিবাদ করা হয়েছে। এই প্রতিবাদকে অবশ্যই সমর্থন করতে হবে, কারণ আপনি যদি সত্যিকার গণতান্ত্রিক একটা দেশ তৈরি করতে চান, তাহলে মন্ত্রী এমপিদের ভুলগুলো নিয়ে ধরিয়ে দেওয়া যেমন উচিত, সেগুলো নিয়ে আলোচনা করা উচিত, যেন দ্বিতীয়বার তারা আর ভুল না করেন। আর যদি দ্বিতীয়বার করেন, তাহলে বুঝতে হবে যে তিনি জেনে শুনেই এই কথা বলেছিলেন এবং ওই পরিচিত গানের মতো, আমি জেনে শুনে বিষ করেছি পান। যিনি জেনে শুনে বিষ পান করবেন, তাকে তো আর কিছু বলা যাবে না। জামাতের আমিরের এই বক্তব্য, মানে সড়ক মন্ত্রীর ওই বক্তব্য শুনে আমার কেন যেন মনে হয়েছে আওয়ামী লীগের আমলের সাবেক অর্থমন্ত্রী এম এ মুহিত, তার একটা বক্তব্য। তিনি ঘুষকে স্পিড মানি বলেছিলেন, মানে ঘুষ কাজের গতি বাড়ায়। তিনি উদাহরণ দিয়েছিলেন পৃথিবীর বিভিন্ন দেশে এটাকে স্পিড মানি বলা হয়, অর্থাৎ ঘুষকে তিনি বৈধ করার চেষ্টা করেছিলেন সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে। প্রচন্ড সমালোচিত হয়েছিলেন তিনি, এবং তারপরে তার নামই পড়ে গিয়েছিল স্পিড মানি। এরকম বক্তব্য বিগত সরকারের বহু মন্ত্রীকে আমরা দিতে দেখেছি, মানে এরকম বিতর্কিত বক্তব্য। নতুন সরকার শপথ নিতে না নিতেই সড়ক মন্ত্রী চাঁদাবাজির ব্যাপারে যেটা বলছেন, সেটা যেমন গ্রহণযোগ্য না, তেমনি আবার সংস্কৃতি মন্ত্রী তিনি বলছেন বাংলাদেশে এমন মানে শিল্পী বানাবো, নেহা কাক্কারের মতো শিল্পী বানাবো, যেন একদিনে এক নাইটে কোটি টাকা ইনকাম করতে পারে। যেন সংস্কৃতি মন্ত্রীর কাজ কোটি টাকা উৎপাদন করা, শিল্পীর উৎপাদন করা। এই জন্যই এই মন্ত্রিপরিষদ ভাগ করার পরে আমরা বলেছিলাম যে সংস্কৃতি কর্মীরা চিরদিন সব সরকারের আমলেই যেন বঞ্চিত থেকে গেল। সংস্কৃতি কর্মীরা সত্যিকারের সংস্কৃতি বান্ধব কিংবা সংস্কৃতি এক্সপার্ট এমন একজন মন্ত্রীকে দিতে পারলো না কোনো সরকারি, যিনি কিনা সংস্কৃতির মূল যে কাজ, সংস্কৃতি মানে একটা প্রজন্মকে বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যে গড়ে তোলা, এই কাজ হয়নি বলেই আমরা দেখেছি যে এই দেশে মানে 21শে ফেব্রুয়ারিতে এসে আমাদের বলতে হচ্ছে যে ইনসাফ, তারপরে হচ্ছে ইনকিলাব, জুলুম, মজলুম, এই সকল শব্দের ব্যবহারগুলো কারা করছে। এই যে সাংস্কৃতিক একটা ট্রানজিশন, এই ঘটনাগুলো ঘটেছেই মূলত আমাদের সাংস্কৃতিক ক্ষেত্রে, সংস্কৃতির খাতে কাজ প্রপারলি না করার কারণে। আমরা বাঙালি সংস্কৃতি থেকে অনেক বেশি দূরে সরে গেছি। চলুন একটু সড়ক মন্ত্রীর কথাতে ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য নিয়ে সেই আলাপে যাই। ডাক্তার শফিক বলছেন, প্রথম আলোর এই শিরোনামটা দেখে নিন, চাঁদাকে জাতীয়করণের ঘোষণা দেওয়া হলো কিনা, প্রশ্ন জামাত আমিরের। চাঁদাকে কি জাতীয় করা হলো, এই প্রশ্ন তিনি যদি করে বসেন, তাকে আপনি দোষ দিতে পারবেন না, কারণ সড়কমন্ত্রী যেটা বলেছেন সেটা তার বোধহয় বলা উচিত হয়নি। আমার মনে হয় যে শুরুতেই, মানুষ তো ভুল করতেই পারে, শুরুতেই তার ওই বক্তব্যের পরিপূর্ণ ব্যাখ্যা দিয়ে আমার মনে হয় যে অন্তত সরি বলা উচিত, যে তিনি এভাবে বোঝাতে চাননি, মানুষ ভুল বুঝেছে, এই জন্য তিনি দুঃখিত। তাহলে ব্যাপারটা সমাধান হয়ে যাবে, নতুবা নতুন মন্ত্রিপরিষদ কিন্তু একটা বড় বিপাকের মধ্যে পড়ে যাবে। কি বলছেন তিনি? সড়ক পরিবহন খাতে মালিক শ্রমিক সংগঠনের নামে করা চাঁদাবাজি নিয়ে নতুন সরকারের সড়ক পরিবহন, রেল ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলমের দেওয়া বক্তব্যের প্রতি ইঙ্গিত করে জামাত ইসলামের আমির শফিকুর রহমান প্রশ্ন তুলেছেন, নবগঠিত সরকারের সড়ক ও সেতু মন্ত্রীর মাধ্যমে চাঁদাকে জাতীয়করণের ঘোষণা দেওয়া হলো কিনা। রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে গত রাতে এক পোস্টে এই কথা বলেন জামাতের আমির এবং জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে রবিউল আলম বলেছিলেন, সড়কে পরিবহনের চাঁদা যেটা বলা হয় সেটা আমি চাঁদা দেখি না। মালিক সমিতি, শ্রমিক সমিতি আছে, তারা তাদের কল্যাণে এটা ব্যয় করে, এটা অলিখিত বিধির মতো। চাঁদা আমি সেটাকে বলতে চাই যেটা কেউ দিতে চায় না, তাকে বাধ্য করা হয়। চাঁদার এই নতুন সংজ্ঞায়ন করে গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন রবিউল আলম। জামাতের আমিরও বিষয়টি নিয়ে ফেসবুকে সরব হয়েছেন। রবিউল বা বিএনপির কারো নাম উল্লেখ না করে জামাতের আমির ফেসবুকে লিখেছেন, তাহলে কি নবগঠিত সরকারের সড়ক ও সেতু মন্ত্রীর মাধ্যমে চাঁদাকে জাতীয়করণের ঘোষণা দেওয়া হলো? তাহলে কিভাবে দুর্নীতির টুটি চেপে ধরা হবে? ব্যাকরণ কিছুই বোঝা যাচ্ছে না, সূচনাতেই বাংলাদেশ কোন দিকে যাচ্ছে। শফিকুর রহমান আরও লিখেছেন, প্রিয় জনগণ, চাঁদার কালো থাপা থেকে বাঁচতে হলে লড়াই করতে হবে, এই লড়াইয়ে আপনাদের সঙ্গে আমরা আছি ইনশাল্লাহ, এরকম আহ্বান জানিয়েছেন। তিনি তার মতো করে ব্যাখ্যা দেবেনি, কিন্তু সড়ক মন্ত্রী যেটা বলেছেন সেটা কি ঠিক বলেছেন? এরকম ওপেনলি ব্যাপারগুলো বলা, তিনি কি একবারও ভেবেছেন যে এই মুহূর্তে গণমাধ্যম এত বেশি সচেতন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম এত বেশি এগ্রেসিভ যে কোনো একটা মানে চটকদার কথা পেলেই গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম লুফে নেবে, এবং লুফে নেওয়ার মাধ্যমে যেটা হবে সেটা হচ্ছে যে সরকারের মান সম্মানের টানাপোড়েন শুরু হবে। তার এই বক্তব্য, সংস্কৃতি মন্ত্রীর এই বক্তব্যগুলো বিতর্কের সৃষ্টি করেছে। আমার মনে হয় যে এখনই তাদের এই বোধোদয় হওয়া উচিত যে তারা ঠিক বক্তব্য দেননি, তারা তাদের বক্তব্য থেকে সরে আসবেন, যেন মানে জামাত কিংবা বিরোধী দল এই স্কোপগুলো না পায় যেখানে চাঁদাবাজির মতো একটা বড় ইস্যু জড়িত রয়েছে। দর্শক, আপনার ভাবনা কি? সড়কমন্ত্রী কি তার ভুলটা বুঝতে পারবেন, নাকি তিনি মনে করবেন যে এটা তার ভুল নয়, তিনি যেটা বলেছেন সেটাই সত্য? প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি, ফিরে আসছি আগামী দিনের নতুন একটি টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।